নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। বৃহস্পতির গোচর নিয়ে আজকের আমাদের আলোচনা আমরা শুরু করব। তাহলে বৃহস্পতি এতদিন কোথায় ছিল? বৃহস্পতি এতদিন ছিলেন মেষ রাশিতে, অর্থাৎ অগ্নিতত্ত্বে। বৃহস্পতি কে? বৃহস্পতি সত্যগুণী একটি প্ল্যানেট, আবার তার ব্রাহ্মণ বর্ণ এবং তার কোয়ালিটি কি? ফায়ারি কোয়ালিটি। তার মানে বুঝতে হবে এই যে অগ্নিকারক একটি প্ল্যানেট, কিন্তু সাত্ত্বিক সে, আবার ব্রাহ্মণ সে। তার মানে এই যে ব্রাহ্মণ আবার সত্যগুণী, তার সাথে আবার অগ্নি, কোথাও না কোথাও একটা অমিল খুঁজে পাওয়া যাচ্ছে। তার মানে যে লোকটা সত্য সে আবার অগ্নির মানে তো অগ্নির মধ্যে তো একটা তেজ থাকবে, অগ্নির মধ্যে তো একটা 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 উদ্দামতা থাকবে, একটা প্রবলতা থাকবে। আমরা তো বৃহস্পতি মানে জানি বৃহস্পতি মানে খুব ভালো, খুব ভালো, খুব ভালো। যদিও এটা আমাদের জানার ভুল। তার কারণ হচ্ছে আপনারা হয়তো ভাবছেন যে বৃহস্পতি সঞ্চার হলো মেষ রাশি থেকে, বা অনেকে হয়তো বৃষ রাশির লোক ভাবছে যে বৃহস্পতি এখন আমার রাশিতে এসছে, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। আবার হয়তো কন্যা ভাবছে বৃষ রাশিতে বৃহস্পতি এসছে, তাহলে আমার ওপর দৃষ্টি পড়লো, তাহলে কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। এরকম অনেকেই ভাবছে। মকর রাশি ভাবছে যে বৃহস্পতির দৃষ্টি পড়লো রাশির উপর, তাহলে কত না আনন্দ। কিন্তু বৃহস্পতির কোয়ালিটিকে দেখতে হবে। বৃহস্পতির কোয়ালিটিকে যদি আমরা না দেখি, তাহলে বৃহস্পতি সম্বন্ধে আমরা বুঝবো না। বৃহস্পতি কোন দিককে দেখে সবার আগে সেই দিকটাও আমাদেরকে দেখতে হবে। বৃহস্পতি কিন্তু নর্থ ইস্টকে দেখে। তার মানে বুঝতে হবে আপনি কিন্তু আপনার বাড়ির, তার মানে বৃহস্পতির ফল কারা ভালো পায়? যাদের বাড়ি নর্থ ইস্ট ভালো, যাদের বাস্তুগতভাবে নর্থ ইস্ট যাদের সত্যি ভালো, এবং যারা বৃহস্পতির নক্ষত্রে হয়তো জন্ম হয়েছে, আপনাদের পুনর্বসু নক্ষত্রে জন্ম হতে পারে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম হতে পারে, বিশাখা নক্ষত্রে আপনাদের জন্ম হতে পারে। এই যে নক্ষত্রগুলিতে যদি জন্ম হয়, তার মানে বুঝতে হবে আপনাদের নর্থ ইস্ট পোর্শন হচ্ছে আপনাদের একটা বেস্ট পোর্শন। এই পোর্শনে আপনাদের চাকরি থাকতে পারে, এই পোর্শনে আপনাদের এডুকেশন লুকিয়ে থাকতে পারে, এই পোর্শনে আপনাদের ফাইন্যান্স লুকিয়ে রাখতে পারে, এই পোর্শনে আপনাদের জীবনের সফলতাগুলো লুকিয়ে থাকতে পারে। তার মানে বুঝতে হবে এইখান থেকে যে বৃহস্পতির যে সঞ্চার যে ঘটে গেল, এবং দেখুন রবি কোন জায়গায়, এখন তো একটা উত্তরায়ণের দিক আমরা দেখতে পাচ্ছি। রবিও বৈশাখ মাস থেকে সে উত্তরায়ণের পথ ধরেছে। তার মানে বৃহস্পতিও সেই পথের একই পথের অনুগামী, এবং বৃহস্পতি আস্তে আস্তে সে তুঙ্গি ঘরের দিকে যাচ্ছে। এখন সে বৃষ রাশিতে বসে রয়েছে, তারপর সে মিথুনে যাবে, তারপর সে কর্কটে যাবে। কর্কটে যখন সে যাবে সে তুঙ্গ হয়ে যাবে। তার মানে এই মুহূর্তে বৃহস্পতি কিন্তু তুঙ্গ অভিলাষী। তার মানে এমন একটা প্ল্যানেট যে নাকি সত্যগুণী প্ল্যানেট, ব্রাহ্মণ বর্ণের একটি প্ল্যানেট, সে আস্তে আস্তে তুঙ্গ দিকে যাচ্ছে। এবার ব্রাহ্মণ মানে কি? তার মানে যার মধ্যে ব্রহ্মজ্ঞান রয়েছে। এবার ব্রহ্মজ্ঞান মানে কি? অর্থাৎ আমাদের যাদের মধ্যে নলেজ প্রচুর রয়েছে। তার মানে বৃহস্পতি নলেজের একটা জায়গা দেখছে কোথাও না কোথাও। আবার এই বৃহস্পতি সাত্ত্বিক, তার মানে তার মধ্যে সাধুর একটা যে রূপ, সেই সাধুর একটা রূপ আমরা পাচ্ছি। আবার তার মধ্যে আমরা অগ্নিকে পাই, তার মানে সে প্রয়োজনে সে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড়ো করে দিতে পারে, তারও ক্ষমতা কিন্তু বৃহস্পতির মধ্যে রয়েছে। তার মানে আমাদের এই যে আলোচনা আমরা পেলাম যে বৃহস্পতি একদিকে সে সাত্ত্বিক, তার মানে তার মধ্যে সত্যগুণ রয়েছে, আবার আরেক দিকে সে প্রচণ্ড জ্ঞানী, আবার তার মধ্যে জ্ঞান থাকলেও সে, তার মধ্যে সাধুর স্বভাব থাকলেও সে ছাড়খাড় করতেও কিন্তু ছাড়ে না। তার মানে সে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করতেও কিন্তু সে ছাড়ে না। তার মানে বুঝতে হবে আপনার ভাব ওয়াইজ এখন বৃহস্পতি কোন ভাবে গিয়ে বসলো। আমাদের জন্মছকে ভাবগুলো খুব ইম্পর্ট্যান্ট। আমরা সবার আগে তো সঞ্চারকে আমরা গুরুত্ব দিই। আমরা ভাবি যে এই রাশিতে চলে গেল, ওই রাশিতে চলে গেল, দারুণ হলো, সেই জায়গায় চলে গেল, আরেকটা রাশিতে চলে গেল, খুব ভালো হলো, বাবা বৃহস্পতি এই রাশিতে আমাকে খুব জ্বালাপড়া করছে, এই রাশি থেকে আরেকটা রাশিতে যদি যায় আমাকে হয়তো অনেক ভালো দেবে। একদম ভুল ধারণা। তার কারণ বৃহস্পতি আপনার লগ্ন হইতে কোন ভাবের কারক গ্রহ, সবার আগে বাঞ্ছনীয় বিষয় এটি। দেখুন আমরা তো বৃহস্পতির ফল তো বলবোই, কিন্তু বৃহস্পতিকে কে, বৃহস্পতির ফল কি, লগ্ন হিসেবে সে কি ফল দেয়, এটা তো আগে আমাদেরকে জেনে নিতে হবে। আপনার লগ্ন সাপেক্ষে বৃহস্পতি কোন ভাবের কারক গ্রহ। আমি ধরে নিলাম আপনার হয়তো এই মুহূর্তে আপনার হয়তো লগ্ন হয়েছে তুলা, তার মানে আপনার লগ্ন সাপেক্ষে ভাবপতি হিসেবে কে কে, তার মানে বৃহস্পতি 3-এর কারক গ্রহ, মানে তৃতীয় ভাবের কারক গ্রহ। তার মানে তুলা থেকে যদি আপনি হিসেব করেন, তুলা, বৃশ্চিক, ধনু রাশির মালিক হলেন বৃহস্পতি। তাহলে তুলাকে যদি আমি 1 ধরি, বৃশ্চিক হলো আমার 2, ধনু হলো আমার 3, তার মানে আপনার তৃতীয় পতি হলেন কে? তৃতীয় ভাবের কারক গ্রহ বৃহস্পতি। আবার মকর হলো 4, কুম্ভ হলো 5, মীন হলো 6। তার মানে যেহেতু 6 হয়ে গেল, তাহলে তুলার ষষ্ঠ, তার মানে আপনার যদি তুলা লগ্ন হয়ে থাকে, এই তুলা লগ্ন সাপেক্ষে বৃহস্পতি আপনার তৃতীয়পতি, বৃহস্পতি আপনার ষষ্ঠপতি। আপনার তুলা লগ্ন তুলা রাশি, তাহলে তুলা লগ্ন তুলা রাশি যদি হয়, তাহলে লগ্ন আর রাশি হইতে
বৃহস্পতি আপনার তৃতীয় ভাবের কারক গ্রহ, আবার বৃহস্পতি আপনার ষষ্ঠ ভাবের কারক গ্রহ। গেল কোথায়? সঞ্চারে আমরা যখন দেখতে পাবো বা যখন ভাবগুলোকে দেখব, তখন দেখব তুলা রাশি সাপেক্ষে কিন্তু বৃহস্পতি অষ্টমভাবে কানেক্ট করে ফেললো। তার মানে তুলা রাশির জন্য কি বৃহস্পতি খুব ভালো ফল ক্রিয়েট করবে আগামী একটা বছর ধরে? প্রশ্নবোধক চিহ্ন। কেন প্রশ্নবোধক চিহ্ন? তার কারণ তৃতীয়পতি অপচয়পতি, আবার ষষ্ঠপতি যে নাকি আমাদের বাধকপতি। তাহলে অপচয়পতি আর বাধকপতি কোথায় গেল? বাধক স্থানে গিয়ে অবস্থান করলো। তাহলে কি ভালো ফল দেবে? নিশ্চয়ই না। কেন না? তার কারণ ষষ্ঠপতি আর তৃতীয়পতি যখন অষ্টমে গেল, তার মানে সে কিছু না কিছু বাধা বা কিছু না কিছু বিপজ্জনক জায়গা আমাদের জন্য ক্রিয়েট করবে। আমাদের জন্য মানে কার কার জন্য? শুধুমাত্র তুলা লগ্ন বা তুলা রাশি যাদের জন্য, তাদের সাপেক্ষে বৃহস্পতি কিন্তু এখন নেগেটিভ কিছু রেজাল্ট কিন্তু প্রডিউস করবে। হ্যাঁ, আমি জানি আপনারা হয়তো ভাবছিলেন তুলা রাশির উপর এতদিন বৃহস্পতির দৃষ্টি ছিল, কি ভালো ছিল, এখন যেই বৃহস্পতি চলে গেল তারপরে আরেকটু খারাপ হয়ে গেল। না, এতদিন পর্যন্ত বৃহস্পতির যে দৃষ্টি ছিল সেই দৃষ্টি আরও খারাপ। তার কারণ অগ্নিকারক প্ল্যানেট যদি অগ্নি তত্ত্বে অবস্থান করে এবং সে যদি শুক্রের ঘরে দৃষ্টি দেয়, তাহলে সেই দৃষ্টিকে আমরা ভালো দৃষ্টি বলে কখনোই গণ্য করি না। সেই দৃষ্টিকে আমরা নেগেটিভ দৃষ্টি বলে আমরা সবসময় গণ্য করে থাকি। তার মানে বুঝুন, এইভাবে আপনাদেরকে ভাবগুলোকে আগে ক্রিয়েট করতে হবে। আপনার বৃহস্পতি কোন ভাবের কারক গ্রহ, সে কোথায় গেল? এখন যদি আপনি ধরুন যে আপনার কর্কট লগ্ন, কর্কট লগ্ন সাপেক্ষে বৃহস্পতি আপনার ষষ্ঠ ভাবের কারক গ্রহ, আপনার নবম ভাবের কারক গ্রহ কোথায় গেল? কর্কট লগ্ন সাপেক্ষে বৃষ হচ্ছে আপনার একাদশ, তার মানে আপনার একাদশ ভাবে গিয়ে এখন বৃহস্পতি অবস্থান করছে। তার মানে সে রোগ, ঋণ, রিপু, জ্বালা সমস্ত কিছুর একটা প্রোডাকশন তৈরি করবে একাদশ থেকে। এবং একাদশ মানে নৈসর্গিক আপনার সফলতা বা আপনার নৈসর্গিক ইনকামের জায়গা। তাহলে সেই ইনকামের জায়গাগুলোকেও কিন্তু আস্তে আস্তে বৃহস্পতি প্রাথমিক স্টেজে সে কিন্তু খেতে আরম্ভ করবে বা নষ্ট করতে আরম্ভ করবে। তারপর কি দেবে? তারপর আবার সে আপনাকে কিন্তু ফাইন্যান্স আবার আপনাকে ভরিয়ে দেবে, আপনার থেকে যতটা কেড়ে নেবে আপনাকে ততটা দিয়েও দেবে। তার মানে আমাদের ভাবগুলোকে দেখে 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 কোন ভাবের কারক গ্রহ বৃহস্পতি কোন ভাবে কি অবস্থান হচ্ছে, এটি কিন্তু বিচার্য বিষয়। আপনারা যখন বৃহস্পতির এই যে সিস্টেম বা বৃহস্পতির যে গোচর ফল আপনারা যখন নির্দেশ করবেন বা আপনারা যখন জানতে চাইবেন, তখন সবার আগে দেখে নেবেন আপনার কিন্তু বৃহস্পতি কোন ভাবের কারক গ্রহ, সে কোন ভাবে কি অবস্থান করছে এবং তারপর সে কি ফল দিচ্ছে। সেখান থেকে সে নেগেটিভ দিচ্ছে না পজিটিভ দিচ্ছে। যদি নেগেটিভ দেয় তাহলে উপায় কী? যদি পজিটিভ দেয় তাহলেই বা আমরা সেই পজিটিভিটিকে কীভাবে এক্সিকিউট করব, আমরা সেই পজিটিভিটিকে কী করে অ্যাকুয়ার করব, আমরা সেই পজিটিভিটিগুলোকে কী করে নেব। আর বৃহস্পতি গেল কোথায়? দেখুন, আর একটা সমস্যা যেটা তৈরি হচ্ছে, বৃহস্পতি কিন্তু শুক্রের ঘরে গিয়ে অবস্থান করছে। বৃহস্পতি দেবগুরু, শুক্র দৈত্যগুরু। তাহলে দেবগুরু যদি দৈত্যগুরুর ঘরে গিয়ে অবস্থান করেন, তার মানে দুটি গুরু একত্রিত হচ্ছেন। তার মানে কোথাও না কোথাও অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট বা অতি গুরু যোগ আমরা যাকে বলি। অতি গুরু মানে আধিক্য পেল, গুরুর আধিক্য পেয়ে গেল। তার মানে ভাবুন যে আমার স্কুলের হেডমাস্টার মশাই আর যদি কলেজের হেডমাস্টার মশাই বা কলেজের প্রিন্সিপাল যদি এক জায়গায় হয়, তাহলে কে ভালো ফল দেবে? স্কুলের হেডমাস্টার মশাই ভালো ফল দেবে না প্রিন্সিপাল তিনি ভালো ফল দেবেন? বৃহস্পতি বসে রয়েছে কোথায়? বৃহস্পতি বসে রয়েছে শুক্রের ঘরে। তাহলে বৃহস্পতি এখানে কতটা অ্যাক্টিভ? বৃহস্পতি কোন রাশিতে বসে রয়েছে? তার মানে স্থির রাশি। এটি চর রাশি কোনটি? মেষ রাশি চর রাশি। তারপরে স্থির রাশি কোনটা? বৃহস্পতি যে ঘরে বসে রয়েছে বৃষ রাশি। তারপরে মিথুন রাশি, দ্বৈত সত্তার রাশি। তার মানে বৃহস্পতির মতো একটা প্ল্যানেট সেই যখন স্থির তত্ত্বে চলে গেল, তার মানে বৃহস্পতি কোথাও না কোথাও স্থির হয়ে গেল। এবং ব্রাহ্মণ সত্তার একটি প্ল্যানেট এবং সাত্ত্বিক গুণাবলীর একটি প্ল্যানেট সে যখন স্থির হয়ে যায়, বা অগ্নিকারক একটি প্ল্যানেট সে যখন স্থির হয়ে যায়, তার মানে তার একটা স্ট্যাগনেন্সি আমরা কিন্তু ফলো করব আগামী একটা বছর ধরে। এবং বৃহস্পতি শুক্রের ঘরে খুব একটা ভালো কিন্তু ফল সে প্রডিউস করতে পারে না। কেন প্রডিউস করতে পারে না? শুক্রের জ্ঞান বৃহস্পতির থেকে অধিক। তার কারণ শুক্র মৃত্যুঞ্জয়কে জানে। বৃহস্পতি যা ছাড়খাড় করে দেবে, শুক্র তাকে আবার নতুন করে বানিয়ে ফেলতে পারে। তার মানে শুক্রের মধ্যে সেই ক্ষমতা কিন্তু রয়েছে। আর বৃহস্পতি যখনই বৃষ রাশি বা বৃহস্পতি যখনই তুলা রাশির মতো রাশিতে গিয়ে অবস্থান করে, তখন তার অ্যাক্টিভিটি আস্তে 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 কমতে আরম্ভ করে। তাহলে আপনাদের মধ্যে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন জাগছে যে সম্রাটদা, যে এই যে বৃহস্পতি যে বৃষ রাশিতে গিয়ে অবস্থান করলো, তাহলে মেষ থেকে মীন পর্যন্ত আমরা কোন কোন রাশি কেমন কি ফল পেতে পারি যদি একটু আলোচনা করেন। নিশ্চয়ই আমরা আলোচনা করব, আমরা প্রত্যেকটা জায়গায় আমরা আলোচনা করব। মেষও আলোচনা করব, বৃষও আলোচনা করব, সর্বোপরি সবকটা রাশি নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু যেটা প্রাথমিক স্টেজে আমি আলোচনাটা করলাম, এই আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা ভুল করলে আমাদের চলবে না, বৃহস্পতি
আমার কথা অনুযায়ী বৃহস্পতি বৃষ রাশিতে হয়তো আপনি জানলেন যে ভালো ফল দেয় না, কিন্তু তথাপি দেখছেন আপনার দেখা যাবে যে বৃহস্পতিও ভালো ফল দেবে। কোথায় কোথায় ভালো ফল দেবে আর কখন কখন ভালো ফল দেবে না, যেটা আমি সবার আগে আপনাদেরকে বলি যে দেখুন, জ্যোতিষশাস্ত্রে সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো নবতারা চক্র। এই নবতারা চক্রের যে গুরুত্বপূর্ণ অঙ্গ কেন, তার কারণ নবতারা চক্রকে আমাদের 9টা ভাগে ভাগ করা হয়েছে। আমাদের 27টা নক্ষত্রকে এই 9টা তারার মধ্যে ভেঙে দেওয়া হয়েছে। এক একটা তারা 3টি করে নক্ষত্র পায়, তার মানে 3 নং 27টি নক্ষত্র, তার মানে 9টা তারার মধ্যে সে সুন্দর করে সন্নিবস্ত হয়ে বসে রইল। এবার ভাবতে হবে এই 9টা তারা কারা কারা, আমাদের কি কি তারা আসছে: জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, সাধক, বধ, মিত্র, অতিমিত্র। এই যে 9টা তারা যে হয়ে গেল, আজকে আমরা লাফালাফি করতে থাকি যে বৃহস্পতি, শনি বা যে কোনো গ্রহের যখনই সঞ্চার হয় না কেন আমরা খুব লাফালাফি করতে থাকি, বা কি ভালো হতে চলেছে, কি ভালো হতে চলেছে। কিন্তু অলক্ষ্যে বা পরোক্ষে যদি আপনি লক্ষ্য করেন, তাহলে নবতারা চক্রগুলোকে কিন্তু প্রত্যেকটা প্ল্যানেট নবতারা চক্রকে ক্রস করতে 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 যাচ্ছে। নবতারা চক্রের প্রত্যেকটি তারাকে সে ক্রস করতে করতে যাচ্ছে। যখন এই প্ল্যানেটগুলি, বৃহস্পতির মতো প্ল্যানেট, বৃহস্পতি বৃহৎ কারক প্ল্যানেট, শনি বৃহৎ কারক প্ল্যানেট, তার মানে এরা যখন বৃহৎ কারক প্ল্যানেট, এরা যে রাশিতে অবস্থান করবে সেই রাশিতে তারা বৃহৎ কারক ফল তারা জেনারেট করতে আরম্ভ করবে। এবার বৃহস্পতি যখন আপনার নবতারা চক্রের চক্র দিয়ে পাস করবে, তার মানে বৃহস্পতি একটা বছর যদি থাকে, তার মানে একটা বছর মানে আমরা এখানে 3টি নক্ষত্র পাচ্ছি, তার মানে একটা বছর মানে 12টি মাস। তা আমরা যদি সরলীকরণ করি বা যদি অঙ্কের স্বার্থে যদি আমরা ধরি, তাহলে আমরা কি পাচ্ছি? 12টা মাস। নক্ষত্র কটা? 3টে। তাহলে 12কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 4 পাই। তার মানে স্বাভাবিকভাবেই একটা হিসেব দাঁড়ায় যে নক্ষত্রের উপর দিয়ে যখন বৃহস্পতি পাস করবে, তার মানে এক একটা নক্ষত্রকে সে 4 মাস ধরে অতিক্রম করতে 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 যাবে। খুব সোজা হিসেব একদম। তার মানে এই 4 মাসের মধ্যে সেই তারাটি আপনার কোন তারা পড়লো, তার মানে সে কি সম্পদ তারায় যাচ্ছে, না জন্ম তারায় যাচ্ছে, নাকি বিপদ তারায় যাচ্ছে, নাকি সে ক্ষেম তারায় যাচ্ছে, নাকি সে প্রত্যরী তারায় যাচ্ছে, নাকি সে সাধক তারা দিয়ে যাচ্ছে, নাকি সে বধ তারা দিয়ে যাচ্ছে, নাকি সে মিত্র দিয়ে যাচ্ছে, নাকি সে অতিমিত্র দিয়ে যাচ্ছে। এবার একটা জিনিস ভাবুন, আপনার যদি জন্ম নক্ষত্রের উপর দিয়ে সে যায়, 4 মাস ধরে সে জন্ম নক্ষত্রের উপর দিয়ে যাবে। সে যখন সম্পদের উপর দিয়ে যাবে, 4 মাস ধরে সে আপনার সম্পদকে বৃদ্ধি করবে। সে যখন বিপদের নক্ষত্রের উপর দিয়ে যাবে, 4 মাস ধরে সে বিপদ দেবে। সে যখন ক্ষেমে যাবে, সে তখন 4 মাস ধরে আপনাকে ক্ষেম দেবে, অর্থাৎ আপনার কল্যাণ করবে। সে যখন সাধকে, সে যখন প্রত্যরিতে যাবে, 4 মাস ধরে সে আপনার সঙ্গে শত্রুতা, আপনার যত অরিমূলক যত জায়গা রয়েছে সেই জায়গাকে সে ক্রিয়েট করতে করতে যাবে। আবার সে যখন সাধকে যাচ্ছে, সে তখন আপনার মধ্যে সেই সাধনা বা সেই যে ডেডিকেশন লেভেলকে সে বাড়াতে 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 যাবে। এবং আরেকটা জিনিস যেটা আমি প্রথমেই বলেছি, কোন ভাবের কারক গ্রহ কোন তারা দিয়ে যাচ্ছে সেটি সব থেকে ইম্পর্টেন্ট। আজকে আপনার ষষ্ঠপতি যদি আপনার সম্পদের উপর দিয়ে যায়, তার মানে রোগ, ঋণ, রিপু, জ্বালা, তার মানে এখানে তো আমার নেগেটিভ হওয়ার কথা, কিন্তু সে তো সম্পদ দিয়ে যাচ্ছে, তার মানে সে কি রোগ দেবে? না। সে যখন ষষ্ঠপতি, সে যখন আপনার সম্পদের উপর দিয়ে যাবে, তার মানে বুঝতে হবে সে আপনার পুরনো রোগকে সারাতে যাবে। আপনার মেডিকেলের যে এক্সপেন্স, সেই এক্সপেন্সকে এবার সে আস্তে আস্তে কমিয়ে দিল। সম্পদ। এবার আপনার ষষ্ঠপতি, রোগ, ঋণ, রিপুজ্বালা। আমরা তো ঋণ নিয়ে আমরা কি করি? আমরা ব্যাংকের থেকে লোন নিই। আমরা লোন নিয়ে হয়তো ব্যবসায় লগ্নি করলাম, আমরা বাড়িতে লগ্নি করলাম, আমরা জমিতে লগ্নি করলাম, আমরা গাড়িতে লগ্নি করলাম, বা আমাদের যে কোনো একটা ইনভেস্টমেন্টে আমরা হয়তো সেখানে লগ্নি করে ফেললাম। এবার আমাকে দেখতে হবে বিপদে কি বৃহস্পতি যাচ্ছে, বৃহস্পতি বিপদে না প্রত্যরিতে না বধে, কোনটায় আছে। যদি এই 3 তারায় থাকে, তাহলে সে কিন্তু আপনাদের যদি ইনভেস্ট করেন, সে কিন্তু সে আর ইনভেস্টমেন্টটা সে কেড়ে নেবে। বা আপনি হয়তো লোন নিয়ে ইনভেস্ট করে ফেললেন, তারপর দেখা গেল সেই লোন আর আপনার শোধ হচ্ছে না। এবার বৃহস্পতি যে নাকি আপনার ষষ্ঠপতি, সে যখন আপনার সম্পদ দিয়ে যাবে, তার মানে ঋণ নিয়ে আপনার সে কিছু সম্পদ বৃদ্ধি করবে। আবার আপনি যদি সেই সময় যদি ঋণ নিয়ে যদি আপনার সম্পদ সত্যিই বৃদ্ধি করেন, তাহলে আপনার লোন চুকোতে আপনার কিন্তু আর কোনো রকম কষ্ট হবে না। এবার আমরা আরেকটা জিনিস দেখি যে শেয়ার মার্কেটে অনেকে ইনভেস্ট করে থাকে, বা আরও অন্যান্য জায়গায় অনেকে ইনভেস্ট করে, যেমন এসআইপি, স্মল ইনভেস্টমেন্ট প্ল্যানিং অনেকে করে থাকেন, মিউচুয়াল ফান্ডসে কেউ ইনভেস্ট করে থাকেন, কেউ গোল্ডে ইনভেস্ট করে, কেউ ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করে, বা কেউ নানা রকম জায়গায় বিভিন্ন খাতে ইনভেস্ট করছেন।
ইনভেস্টটা আপনি কখন করবেন? ধরুন আপনার লগ্ন সাপেক্ষে আপনার বৃশ্চিক লগ্ন, আপনার লগ্ন সাপেক্ষে দ্বিতীয়পতি মানে অর্থপতি বৃহস্পতি, পঞ্চমপতি বৃহস্পতি, তার মানে দ্বিতীয় বৃশ্চিক লগ্ন সাপেক্ষে বা বৃশ্চিক রাশি সাপেক্ষে বৃহস্পতি অর্থকে দেখছে, আবার বৃশ্চিক রাশি সাপেক্ষে বৃহস্পতি প্রতিষ্ঠাকে দেখছে, যেটা তুলার ক্ষেত্রে পাল্টে গেল। তুলার ক্ষেত্রে বৃহস্পতি সম্পর্ক দেখছে, কারণ তৃতীয় ভাব। আবার তুলার ক্ষেত্রে বৃহস্পতি কি হয়ে গেল? ষষ্ঠ ভাব, তার মানে রোগ ঋণ রিপু জ্বালার। তার মানে দেখুন বৃশ্চিকের ক্ষেত্রে বৃহস্পতি হয়ে গেল প্রতিষ্ঠা আর অর্থ। তাহলে প্রতিষ্ঠা কখন দেবে? যখন সাধকে যাবে, মিত্রে যাবে, অতিমিত্রে যাবে, সম্পদে যাবে, যখন যাবে তারা ভালো ভালো জিনিসগুলো দিতে যাবে। খারাপ কখন করবে? যখন সে প্রত্যরিতে যাবে, বধে যাবে বা বিপদে যাবে, সে তখন খারাপ দিতে যাবে। তার মানে সেই জায়গায় আপনার প্রতিষ্ঠা নষ্ট হলো, সেই জায়গায় আপনার সমস্ত কিছু নষ্ট হলো, বা আপনার আর্থিক জায়গা নষ্ট হলো, ইত্যাদি জিনিসগুলো নষ্ট হতে যাবে। তার মানে এই যে বৃহস্পতির আমরা যে আগে ভাব দেখে নিলাম, তারপর আমরা দেখে নিলাম সে কোন ভাবের থেকে কোন ভাবে গিয়ে অবস্থান করলো, তারপরে আমরা কি দেখে নিলাম? তারপর দেখে নিলাম নবতারা চক্র ওয়াইজ সে এই মুহূর্তে কোন তারায় বসে রয়েছে, কত মাস অবধি অবস্থান করবে, তাহলে সেই মাস অবধি আমার কার্যকারিতা কি হতে পারে। দেখুন আমরা মেষ থেকে মীন পর্যন্ত আলোচনা করে বেরিয়ে যাব। আমরা জানি না আপনার নক্ষত্র কি, আমরা নক্ষত্র ধরে এই মুহূর্তে আলোচনা করতে পারবও না, আর আলোচনাটা করাটা আমার মনে হয় সমীচীন না। তার কারণ একটা বছরের মাত্র একটা প্ল্যানেট একটা বছর ধরে বসে থাকবে, তারপর সে বেরিয়ে যাবে। আপনারা নিশ্চয়ই কোনো না কোনো একজন অ্যাস্ট্রোলজার দেখান, আপনারা বিভিন্ন অনুষ্ঠানগুলো দেখেন, তো আপনারা যে পছন্দের অ্যাস্ট্রোলজার যে আপনার রয়েছে, আপনি তার কাছে বসবেন এবং তার কাছে বসে সবার আগে নবতারা চক্রকে ক্যালকুলেট করবেন। এবং এই নবতারা চক্র ওয়াইজ এই যে বর্তমান যে 1 মে 2024 সালে বৃহস্পতি মেষ থেকে যে বৃষ রাশিতে চলে গেল, তারপর থেকে এই বৃহস্পতি আপনার যে কোনো রাশি হতে পারে। তার মানে বৃহস্পতি একটা বছর ধরে বৃষ রাশিতে অবস্থান করবে এবং বৃষ রাশিতে অবস্থান করে সে বাকি রাশিগুলোকে ডমিনেট করতে যাবে। তার মানে যখনই সে ডমিনেট করছে, তার মানে আপনার যে রাশি হোক না কেন, তার মানে সবার আগে বৃহস্পতি আপনার কোন ভাবের কারক গ্রহ, আর কোন তারা দিয়ে সে কোন ভাবে গেল এবং কোন তারা দিয়ে সে পাস করছে, এই হিসেবগুলো সবার আগে আপনারা কিন্তু দেখে নেবেন। আর নবতারা চক্রের ক্যালকুলেশনটা কিন্তু দেখে নেবেন। এরপরেও একটা ক্যালকুলেশন আছে, আমি সেটা আর এখন করে দিচ্ছি না, তার কারণ বিষয়টা তাহলে জটিল হয়ে যাবে। এমনি আপনারা বলেন যে দাদা আপনি যা বলেন মাথার উপর দিয়ে যায়, স্বাভাবিক বিষয়। তার কারণ আমরা জ্যোতিষটা যতটা পড়েছি, আপনারা তো ততটা পড়াশুনো করেননি। যারা জ্যোতিষটা নিয়ে পড়াশুনো করছেন তারা হয়তো আমার কথাগুলোতে হয়তো অবগত হন, বা আমার কথাগুলো হয়তো অ্যাডপ্ট করতে পারেন, যে না আপনারা বুঝতে পারেন যে আমি কি বলতে চাইছি। তবে আমি আর সান্নারী চক্রের হিসেবে আর এখন গেলাম না। এছাড়াও আরও অনেক রকমের হিসেব আছে, দশমাংশ আছে, নবাংশ আছে, বাকি অনেকগুলো কিছু আছে। আস্তে আস্তে ভৃগুবিন্দুকে আমাদের হিসেব করতে হয়। তারপরে আমাদের বৃহস্পতির যে সূচক বিন্দু, সেই সূচক বিন্দুকে আমাদেরকে হিসেব করতে হয়। তার মানে আমাদের এই বিন্দুগুলোকে অনেক রকমভাবে হিসেব করতে হয়, যেগুলো আলোচনা সাপেক্ষ বা যেগুলো আলোচনা করা ঠিক না, এই আলোচনাগুলো আপনাদের মাথায় হয়তো ঢুকবে না। তাহলে এবার আমরা কি করব? এবার আমরা মেষ থেকে মীন পর্যন্ত আমরা একটু ছোট ছোট করে গল্প করতে হাঁটবো, যে বৃহস্পতি এই যে বৃষ রাশিতে যে ট্রানজিট করলো, এই বৃষ রাশিতে বৃহস্পতি দাবাদহ দেবে না কি দেবে, নাকি একটা কুল একটা সে ফল দেবে। মেষ রাশির কি হবে, মীন রাশির কি হবে, কোন রাশির কি হবে, 12টি রাশি রয়েছে। পরবর্তী অংশে আবারও বাকি অংশগুলো দেখতে পাবেন। তার জন্য ঠিক রাত্রি 9টায় আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার।